আসতে মানুষ বলে প্রথম প্রেম নাকি ভোলা যায় না, কিন্তু অনন্তর কথা তো তুরের দিনে একবারও মনে পড়ে না। সেদিন কেঁদেছিল অনামিকার কথা ভেবে, বিশ্বাসঘাতকতার কথা ভেবে, কিন্তু রোদ্দুরের কথা ওর কেন বারবার মনে পড়ছে? কেন? তোর হাত সরিয়ে দ্রুতগতিতে বলল, আমার হাতে ব্যথা, আমি কিভাবে খাওয়াবো? নিজে খান। রোদ্দুর তুরের দিকে তাকালো। তোর রোদ্দুরকে দেখে বেশ অবাক হয়, কারণ রোদ্দুরের নয়ন যুগল অশ্রুসিক্ত ছিল। রোদ্দুরকে কাঁদতে দেখে তুরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অজুহাত দেখালেন? আমাকে একটু খাইয়ে দিতেও আপনার সমস্যা হবে? না আসলে থাক, আপনি যেতে পারেন, আমি নিজে খেয়ে নিব। কথাগুলো তুরের মোটেও পছন্দ হলো না। নিজেই যখন খাবে তখন তোরকে ডেকে আনলো কেন? আরে ভাই, মেয়েরা দু একবার না বলবে স্বাভাবিক, তো তোরা মেয়েটাকে একটু জোর করবি না? লজ্জা, ভয় ইত্যাদি কারণে মেয়েরা প্রথম দিকে না না করে, সেটা বুঝবি না? আহম্মক কোথাকার। তোরের হাত নিষ্পিস করছে। রোদ্দুরকে আচ্ছা করে দুঘা লাগিয়ে দিতে পারলে বড্ড শান্তি পেত ও। বললাম তো আমি একা খেতে পারবো, আপনি আপনার কাজে যান। তোর রুটি ছিঁড়ে রোদ্দুরের মুখে ঠেসে দিয়ে রাগী গলায় বলল, খেতেই যখন পারবেন তখন ডেকে আনলেন কেন? আমি তো নিজের কাজে করছিলাম, এবার এই সবটুকু গিলবেন, না হলে বেঁধতে পিটাবো আপনাকে। রোদ্দুর খেতে খেতে বলে, আমাকে বাচ্চাদের মতো শাসন করছেন কেন? ওগুলো জমিয়ে রাখুন, আমাদের বাচ্চা হলে তাকে এইভাবে শাসন করতে হবে তো? তোর কিছু না ভেবেই বলে দিল। তখন বাপ বাচ্চা দুটোকেই এভাবে পিটাবো। রোদ্দুর ভ্রুকুচকে তাকায়। তোর জিভে কামড় দিয়ে অন্যদিকে চোখ রেখে বসে আছে, যেন সে কিছুই বলেনি। রোদ্দুর সন্দিহান কণ্ঠে বলে, বাহ, বেশ ভালো। আমি যখন বাচ্চার কথা বলি তখন আমি লুচ্চা, আর আপনি যখন আমার বাচ্চা এবং আমার দুজনের কথা একসাথে বলেন তখন? বেশি বকবক না করে খান তো। কথা এড়িয়ে যাচ্ছেন। ঠিক আছে, কিন্তু বাচ্চা না নিয়ে আমি এখান থেকে যাব না। আমাদের মিনি খালা আছে না, ওনার স্বামীর কিছু সমস্যা আছে, বাচ্চা হয় না। আপনি বললে আমি খালার সাথে কথা বলে দেখতে পারি। রোদ্দুর তুরের দিকে সরু চোখে তাকিয়ে উঠে বসলো। তোর সোজা হয়ে বসে। রোদ্দুর তুরের দিকে এগিয়ে যায়, ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, সেটা খালার এবং তার স্বামীর ব্যক্তিগত সমস্যা। জান, তুমি বারবার উল্টাপাল্টা কথা বলে কথা ঘোরাও কেন? তোমার কি মনে হয় তোমার এই বাচ্চামি দুষ্টুমিতে আমি ক্রোধিত হব? তুমি আমার মুগ্ধতার স্থান, ক্রোধের নয়। রোদ্দুর 100টা বিয়ে করলেও তার সন্তান শুধু জানের গর্ভে আসবে, অন্য কারণ নয়। আর খালার জন্য না হয় আমি খালো এনে দিব। তোমাকে খালার চিন্তা করতে হবে না, নিজে চিন্তা করো। আজ রাতে তোমার হচ্ছে। তোর নির্বিশেষে তাকিয়ে কথাগুলো শুনল। এই লোক পাল্টিবাজিতে ওস্তাদ, তা দেখলেই বোঝা যায়। কিন্তু রুহানি কেসটা তোরের মাথায় ঘুরপাক খাচ্ছে। একদিকে অনন্তর লাশ, অন্যদিকে রুহানি। সব ভুলে তোরের মগজ শুধু এই দুটো জিনিস মনে রেখেছে। তোর রোদ্দুরকে নিচের ঝলসানোর আগে ওকে সবটা জানতে হবে। ও কি চায়, ওর মন কি চায়, রুহানিকে, সেই 5 জন কারা, সব জানতে হবে ওকে। আমার কিছুটা সময় লাগবে রোদ্দুর, আমি ভেবে চিনতে বলছি সন্তান দেওয়ার ব্যাপারটা। যা ইচ্ছা ভাবো, কিন্তু সময় থাকতে বুঝতে শেখো। মানে? মন, আমি বলতে চেয়েছি মন বুঝতে এবং পড়তে শেখো। আর কত মুখে মুখে সব বলবো? এই লুচ্চা নামক তকমা সরিয়ে আমায় রোমান্টিক ভাবতে শেখো। দেখবে আর কোনো জড়তা কাজ করবে না তোমার মাঝে। ফু। রোদ্দুর খেয়ে শুয়ে পড়ে। হসপিটাল থেকে ছুটি নেওয়া আছে বলে চিন্তা নেই ওর। ওদিকে তোর নিচের ল্যাপটপ বের করে অফিসে সিসিটিভি ফুটেজ চেক করছে। আবিদ অনামিকার সমস্ত কথা শুনছে। তোরকে দূরে ল্যাপটপে মগ্ন হয়ে বসে থাকতে দেখে রোদ্দুর নির্লিপ্ত কণ্ঠে বলে, জান, একটু পানি দাও তো। ওই নামে ডাকবেন না আমায়। আর পাশের টেবিলে পানি রাখা আছে, হাত বাড়িয়ে নিন। এত মনোযোগ দিয়ে কি দেখছো? আমাকেও দেখাও। না, এগুলো আপনাকে দেখানো যাবে না। কেন? খারাপ কিছু দেখছো নাকি? ছি ছি, হালাল কাজ থাকতে তুমি হারাম কাজে লিপ্ত হয়েছ। আপনি চুপ করতে কি নিবেন? গিভ মি এ বাচ্চা। জান, তোর কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, আমার বাচ্চা? এই লোক বাচ্চা বাচ্চা করে আমার মাথা খারাপ করে দিল। সাধ্য থাকলে এক্ষুনি একে বাচ্চা দিয়ে বিদায় করে দিতাম। অসহ্যকর। বছরখানিক পর আজ রোদ্দুর এবং তুরের বিবাহ বার্ষিকী। তোর 6 মাসের প্রেগনেন্ট। রোদ্দুর তুরের হাত ধরে ওকে সুরি দিয়ে নামাচ্ছে।
তোর এক হাত পেটে দিয়ে সন্তর্পণে হাঁটছে। ঠিক এমন সময় তোরের ঘুম ভেঙে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম, পাশে ঘুমন্ত রোদ্দুর। আজ তোর এবং রোদ্দুরের বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে, কিন্তু স্বপ্নটা। এই লোকের সাথে থাকতে থাকতে আজ আমার এই দশা। কিছু না করেও ভুলভাল স্বপ্ন দেখছি, কিন্তু যত যাই বলি আজ অনুভব করি আমি যে সেই রাগী জান আজ তার রাগ সংবরণ করতে শিখেছে, ভালোবাসা চিনতে শিখেছে, ভালোবাসা শিখেছে। থ্যাঙ্কস রোদ্দুর আমার জীবনে আসার জন্য। থ্যাঙ্কস এ লট। তোর উঠে পানি খেয়ে নিল, এরপর এসে আবারও শুয়ে পড়ল। রোদ্দুর তুরের গা ঘেঁষে শুয়ে ওকে জড়িয়ে ধরে, অস্ফুট স্বরে বলে, উফ মেরি জান, কতবার বলেছি আমাকে বিছানায় রেখে যাবে না। কত শত ওয়াদা করলে তাও কিছু মনে রাখছো না, রাখতে চাইছো না। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। ঠ্যাং ভেঙে দিব, চুপচাপ ঘুমান। হ্যাঁ, ঘুম ছাড়া আছেটা কি? এক মিথ্যা বলার সুবাদে বউকে আদর করা থেকে বঞ্চিত হয়েছি। বউ নয়, ঘুমই আমার একমাত্র সঙ্গী। আই নো ইট। বিয়ের 1 মাস পূর্ণ হওয়া উপলক্ষে মায়ের জোড়াজুড়িতে তোর রোদ্দুরের সঙ্গে রোদ্দুরের গ্রামের বাড়িতে যেতে রাজি হয়। গত 2 দিন ধরে ওর ভীষণ জ্বর। ভাইরাস জ্বর হওয়ার একবার জ্বর কমছে তো একবার বাড়ছে। রোদ্দুরের কথার ফলে গিয়েছে। আগে সেবা করে রাত জেগেছিল, আর এখন সেবা নিয়ে রাত জাগছে। এই 1 মাস তোর রোদ্দুরের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলেছিল, কারণ তোরের মনে হচ্ছিল ও রোদ্দুরকে পছন্দ করা শুরু করে, যেই অনুভূতি গভীর হলে ওর এবং রোদ্দুর দুজনেরই ক্ষতি। সারা রাস্তায় ঘুমিয়ে কাটিয়েছে তোর। যখন ঘুম ভাঙল তখন সে রোদ্দুরের বাড়িতে বিছানায় শুয়ে আছে। এক বৃদ্ধা মহিলা তোরের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বৃদ্ধা দেখতে বেশ রূপবতী এখনো, পাশাপাশি রুহানির আদলে চেহারা। ইনি কি রুহানির কিছু হন? বাইরে রোদ্দুরের হাসির শব্দ শোনা যাচ্ছে। তোর উঠে বিছানায় হেলান দিয়ে বসল। কে আপনি? বৃদ্ধা হেসে বলে, শোনো দেখি মেয়ের কথা, আমাকে চিনতেই পারছে না। আমি তোমার দাদি, রুদ্রের দাদি ছিলাম, আজ থেকে তোমারও দাদি। তোর হেসে বৃদ্ধাকে সালাম করলো। হাসি মুখে কথা বলতে বলতে দরজার দিকে তাকাই ও। রোদ্দুরকে কোথাও দেখা যাচ্ছে না, হয়তো বউ নিয়ে ব্যস্ত আছে। তোর দাদির সঙ্গে গল্প করতে করতে আবার ঘুমিয়ে যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, রোদ্দুরের দেখা নেই। রাতে রোদ্দুর আসে তুরের ঘরে। রোদ্দুরকে দেখে বেশ চমকে যায় তুর। এখানে আসলেন যে? আর রুহানি কোথায়? তার সাথে পরিচয় করিয়ে দেবেন না? রোদ্দুর অবাক হয়ে বলল, রুহানি আসেনি এ ঘরে? ও তো বলল তোমার সাথে আলাপ করে যাবে। না তো, আসেনি। শুনুন, আমি এখন খাবো না, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি উঠে দাদির সাথে খেয়ে নিব। রাতে খাওয়া লাগবে না, এখন স্যালাইন দিতে হবে তোমাকে। 2টো প্যাকেট একটানা দিয়ে শেষ করতে হবে। হাতে পায়ে ব্যথা এখনো আছে? হ্যাঁ। ঘা শুকাতে সময় লাগবে একটু। তুমি কথা না শুনে ছোটাছুটি করেছ, তাই 1 মাসও সারেনি। গুলি লাগার পরও মানুষ এত ছুটতে পারে? পারে, এই যে আমি তার জলযন্ত্র উদাহরণ। রোদ্দুর হাসে। তোরের হাতে ক্যানেলা লাগিয়ে ও তোরের পাশে বসে। তোরের কপালে হাত রেখে ওর কপাল টিপে দিতে দিতে বলে, তো জান, তুমি কি এখনো আমাকে বাচ্চা দিতে নারাজ? আমি আমার বাচ্চা কাউকে দিব না, আপনি অন্য কাউকে দেখুন, না হলে বলুন কোনো এতিম বাচ্চা এনে দেব, তাকে মানুষ করবেন। আমি কেন অন্যের বাচ্চা পালবো, যেখানে আমার নিজের বাচ্চা হওয়ার 100% সম্ভাবনা আছে? তোর ভ্রু কুচকে তাকালো, অস্ফুট কণ্ঠে বলল, আপনার বাচ্চা কিভাবে হবে? হলে আপনার বউয়ের হবে নাকি আপনি? একদম বাজে বকবে না। তুমি নিজেও জানো আমি ওটাই বলতে চেয়েছি। মোট কথা, আমি এবং আমার স্ত্রী যখন সুস্থ, তখন নিজেদের বাচ্চার কথা না ভেবে অন্য বাচ্চার কথা কেন ভাববো? তুমি যদি চাও অন্য বাচ্চাদের দায়িত্ব আমরা নিতে পারি, তবে আমার তোমার কাছ থেকে একটা বাচ্চা চাই। আপনি এ ঘরে আপনার বউ আসতে দিল? রোদ্দুর মৃদু হাসে। তোর মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রোদ্দুর তুরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই ঘরে না আসলে, কাছাকাছি না থাকলে বাচ্চা কি আসমান থেকে পড়বে? আমার রুহানি যথেষ্ট বুদ্ধিমতী, তাই ও আগেভাগেই এ ঘরে পাঠিয়ে দিয়েছে আমায়। তুমি অসুস্থ বলে চাইলেও কিছু করতে পারছি না। তুমি আসলে একটা আনরোমান্টিক পিলার, যার কোনো অনুভূতি নেই। হুঁ। ফু, এরপর থু, যা ইচ্ছে দেন, তবে সেটা বাহিরে, কানের কাছে এসব কি? হ্যাঁ। তোরের রাগে সারা শরীর জ্বলছে।
না, রুহানির সামনে পড়া যাবে না, তাহলে ও রাগের বশে কিছু ঘটিয়ে ফেলতে পারে, যেটা ও কখনোই চায় না। তোর ঘুমিয়ে যায়। রোদ্দুর তুরের ঘুমন্ত চেহারায় চোখ বুলিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তুর ঘাড় ঘুরিয়ে পুরো ঘর দেখল। হাতের ক্যানেলা, স্যালাইনের বোতল এখনো অর্ধেক পূর্ণ। তোর বাথরুমে যাবে, স্যালাইনের বোতল এক হাতে ধরে সে ঘরের বাহিরে বেরিয়ে আসে। বাথরুম কোন দিকে ও কোন দিকে যাবে বুঝে উঠতে পারছে না তোর। উঠানে রোদ্দুর দাঁড়িয়ে আছে ব্রাশ হাতে। তোর রোদ্দুরকে ডাকলো। শুনুন। রোদ্দুর পিছনে তাকিয়ে তুরকে দেখে খানিক চমকালো। এরপর দ্রুত পায়ে হেঁটে এসে তুরের হাত থেকে স্যালাইনের বোতল নিল। আমাকে ডাকনি কেন আগে? একা একা এসেছো কেন? আমি বাড়ি যাব। কেন, সমস্যা হচ্ছে? তাহলে আমাকে বলো, কি লাগবে তোমার? কিছু না। তোরকে বাথরুমে ঢুকিয়ে রোদ্দুর বাইরে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে এক অস্পষ্ট কান্নার আওয়াজ ভেসে আসতেই হক চকিয়ে যায় রোদ্দুর। অস্থির চিত্তে পায়চারি করে ওঠানে তোর বের হয়। একদম স্বাভাবিক তুরের চেহারা, তবে চুলগুলো এলোমেলো এবং হাতের ক্যানেলা খোলা। রোদ্দুর এটা দেখে রাগী চোখে তুরের দিকে তাকাতেই তোর ওকে ইগনোর করে ঘরে চলে যায়। ব্যাগপত্র গুছিয়ে নিল এক এক করে। রোদ্দুর দরজার সামনে দাঁড়িয়ে আছে। এসবের মানে কি চান? আমি ফিরে যাচ্ছি। কারণ? জান কাউকে কৈফিয়ত দেয় না, আর 5 মাস এরপর আপনার কাছে ডিভোর্স পেপার চলে আসবে। দয়া করে আমাদের বাড়িতেও আর আসবেন না। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি জানতে পারি? না। রোদ্দুরের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই মেয়ে কখনো কিছু বলে না, একা থাকে, চুপ থাকে, প্রশ্ন করলে উত্তর দেয় না। কিসের এত অহংকার? কিসের অহংকার নাকি অনুরাগ? এই মেয়ে তো সেটাও বলে না। রোদ্দুর আর চোখে তুরের হাতের দিকে তাকিয়ে আছে। সুচটাও বের করেনি ও। ক্যানেলা বোধহয় টেনে ছিঁড়েছে। তোমার এখান থেকে যাওয়া হবে না, তাই বৃথা এসব কাজ করে নিজের হাতের ক্ষতি করো না। আমার ভালোটা আমি বুঝি, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তো কে ভাববে? কারোর ভাবার প্রয়োজন নেই। আমি কারো কিছু হই যে আমাকে নিয়ে কেউ ভাববে? তোরের কণ্ঠ ভারী হয়ে আসে। রোদ্দুর চমকায়। এই আচরণ তোরের অহংকার কিংবা অনুরাগ নয়, এটা অভিমান। অভিমানিনী তুরকে এই প্রথম দেখল রোদ্দুর। কিন্তু হঠাৎ কি কারণে তার এই অভিমান? রোদ্দুর প্রশ্ন করে। আমি তো ভাবি, সেটা কি তুমি জানো না? তোর এবার কেঁদে ফেলল। নিজেকে আর আটকানো সম্ভব হচ্ছে না ওর পক্ষে। রোদ্দুর হতভম্ব হয়ে যায় ওর এমন হঠাৎ কান্নায়। রোদ্দুর এসে তুরের পাশে বসতেই তুর রোদ্দুরকে জড়িয়ে ধরে। রোদ্দুর এবার আর এক দফা বিস্মিত হয়। যেই মেয়ে ওকে নিজের ধারে কাছে ঘেঁষতে দেয় না, সেই মেয়ে আজ নিজে থেকে ওকে জড়িয়ে ধরেছে। রোদ্দুর তুরকে জড়িয়ে ধরে চুপ করে বসে রইল। খানিকক্ষণ বাদে তুর উঠে তাড়াহুড়ো করে নিজের চোখের পানি মুছে ফেলে। তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে সেটা নিয়ে বাইরে আসার জন্য পা বাড়াতেই রোদ্দুর ওকে ধরে ফেলে। তুমি যাবে না? হাত ছাড়ুন। আমি যাব, থাকবো না এখানে। এমন কেন করছো? শুনতে চান? জানতে চান কেন করছি এমন? কারণ আপনি আমাকে ভালোবাসেন না, শুধুমাত্র একটা বাচ্চার জন্য আমার খেয়াল রাখেন, আমার যত্ন নেন, আমার সেবা করেন। আমাকে ভালোবেসে করেন এইগুলো। যদি ভালোবেসে করতেন তাহলে আমাকে অসুস্থ শরীরে এই অপরিচিত জায়গায় রাতে একা ফেলে বউয়ের কাছে যেতেন না। আমার কষ্ট হচ্ছে, তাই চলে যাচ্ছি আমি। এর বাইরে আর কিছু বলতে চাচ্ছি না। রোদ্দুর ভ্রু কুঁচকে প্রশ্ন করে। তো তুমি কবে থেকে আমার ভালোবাসা আশা করছো? আমাকে একবারও বলেছো যে তুমি আমাকে ভালোবাসো? আর বাসোই বা কেন, যেখানে আমার আগের একটা বউ আছে? হ্যাঁ সেটাই, এই জন্যই তো চলে যাচ্ছি। কি সেটাই? ভালোবাসো কিনা বললেও না। বলেছিলাম না আমার অনুরাগ ভিন্ন। আমি আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষায় কোনো ভুল কাজ করতে চাই না, সুতরাং নিজের মন আমি সহজেই নিয়ন্ত্রণ করে ফেলেছি। আমি না চাই আপনাকে, আর না চাই আপনার যত্ন। তো যাচ্ছ যখন, তখন রুহানির সাথে দেখা করে যাও। ওই মেয়েটা কি দোষ করেছে? ও তো একটা সন্তান আশা করে আছে। এতগুলো বছর আমি ওকে বাচ্চার স্বপ্ন দেখালাম, এই 1 মাস ধরে তুমিও সে স্বপ্ন দেখিয়েছো ওকে। এখন মাঝপথে চলে যাচ্ছ, একবারও ওর কথা ভাবছো না? ওর কথা ভাবার জন্য তো আপনি আছেন, দাদি আছে। রোদ্দুর তুরের হাত টেনে বাইরে নিয়ে যেতে যেতে বলে। সেটা বললে কি করে হয়? আমাকে না হোক, রুহানিকে তোমায় কৈফিয়ত দিতেই হবে। একটা ঘরে গিয়ে রোদ্দুর তুরকে নিয়ে হাজির হয়। দাদি রোদ্দুরকে এভাবে দেখে ঘাবড়ে যান। তুরের হাত বেয়ে রক্ত পড়ছে। তোর সেদিকে খেয়াল না করে কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। দাদি ধমকের সুরে বললেন, এসব কি রৌদ্রুর? তুরের হাত এভাবে ধরেছ কেন? রক্ত পড়ছে তো। রোদ্দুর ভারী কণ্ঠে বলে, তোর রুহানিকে দেখতে এসেছে,
ওর সাথে নাকি তুরের আলাপ হয়নি। দাদি মৃদু হেসে বললেন, আলাপ পরে হবে, যাও ওর হাতে ব্যান্ডেজ করে দাও। তুর চলে যাবে এখন। ও এই বাড়িতে আমার সঙ্গে থাকবে না। কারণটা হলো রুহানি। রুহানি কেন? তুর নির্লিপ্ত কণ্ঠে বলল, না দাদি, রুহানি না, আমি এমনি চলে যাব, ভালো লাগছে না। তাছাড়া কলেজেও যেতে হবে, অনেক দিন হলো কলেজে যাইনি। দাদি এক নজর তুরের দিকে তাকিয়ে রোদ্দুরের দিকে তাকালেন। রোদ্দুর রাগী চোখে তুরের দিকে তাকিয়ে আছে। দাদি হেসে বললেন, সেটা বললে কি করে চলে? সমস্যা যখন আমাকে নিয়ে, তখন সমাধানও আমাকেই করতে হবে। রুদ্র শুধু নামমাত্র আমায় বউ বলে ডাকে। ওর দাদা রুদ্রের জন্মের আগেই মারা যান। রুদ্র যখন বুঝতে শিখেছে, ও তখন থেকেই আমাকে বউ বলে ডাকে। তখনও আধু বলিতে বলতো, আমার বউ সব থেকে বেশি সুন্দর, রূপসী। আমি তখন দেখতে বেশ ছিলাম। রোদ্দুরের ফোনে আমার তখনকার বেশ কিছু ছবিও আছে, দেখতে পারো। তখন আমার বয়স 40-এর কিছুটা বেশি বোধ হয়। ভাবতে পারো বয়স কেন এতে কম? কারণ আমার অনেক ছোট থাকতে বিয়ে হয়েছিল, আর রোদ্দুরের বাবাও 20 বছরে পা দেওয়ার সাথে সাথেই বিয়ে করে। আমি শুধু রোদ্দুরের বাচ্চার সাথে খেলার স্বপ্ন দেখে এসেছি। তুমি এভাবে আমায় মাঝপথে ফেলে দিয়ে যেতে পারো না জান। তোমাকে রৌদ্রুর কি বলেছে? আমি বাচ্চার মুখ তাড়াতাড়ি দেখতে চাই? আরে না, আমি অসুস্থ তাই হয়তো তাড়া দিচ্ছে। তোমরা তোমাদের সময় মতো বাচ্চা নিও, এই নিয়ে আমার কোনো আপত্তি কিংবা অভিযোগ নেই। দাদির এই অর্ধেক কথা শুনেই তুরের মগজের সব জট খুলতে শুরু করে। তাহলে এজন্যই ও রুহানির চেহারার সঙ্গে দাদির চেহারার মিল পেয়েছে। দাদি অসুস্থ বলে রোদ্দুর বাচ্চার কথা রিপিট করেছে। এতদিন ধরে ওকে বোকা বানিয়েছে। তুর এবার রোদ্দুরের দিকে এক নজর তাকিয়ে দাদিকে বলল, দাদি তেমন কিছু না, আমি তো জাস্ট কলেজের জন্য বলছিলাম। তুমি যখন চাইছো আমি থাকবো এখানে। আর এবার আমরা একা নই, তোমাকেও নিয়ে যাব। এখানে একা থাকতে কষ্ট হয় না বুঝি? হ্যাঁ, এবার যাব। আমার রোদ্দুরের বাচ্চার জন্য হলেও যেতে হবে। খেলা করতে হবে না? ওকে বড় হতে দেখতে হবে না? তুর হেসে রোদ্দুরের দিকে তাকায়। রোদ্দুর, ঘরে এসো। তুর ঘরে চলে আসে। রোদ্দুরও আসে। রোদ্দুর ঘরে ঢুকতেই তুর দরজা লাগিয়ে দেয়। রোদ্দুর খাটে বসে তুরের দিকে চেয়ে থাকে। তুর জামার হাত গুটিয়ে পাশ থেকে একটা বড় চামচ তুলে নেয়। রোদ্দুরের সামনে গিয়ে তুর রোদ্দুরকে হাতে বাড়ি দিল। রোদ্দুর মুচকি হেসে ব্যথা জায়গায় হাত বুলায়। আহা, এত জোরে কেউ মারে? আপনাকে তো মেরে ফেলাই উচিত। আচ্ছা, তাহলে মারো। এই উচিত কাজটা না হয় তোমার হাতে সম্পন্ন হোক, কিন্তু আফসোস থেকে যাবে, একটা বাচ্চার বাবা হতে পারলাম না। আবার বাচ্চা? তুমি এভাবে বলতে পারো না জান। আমার কতদিনের ইচ্ছা বাবা হব। বাচ্চাটাকে বড় করব, স্কুলে নিয়ে যাব, খাওয়াবো, গোসল করাবো, ঘুম পাড়িয়ে দিব। তুমি আমার ইচ্ছাটাকে এভাবে অবহেলা করতে পারো না। মিথ্যা বলার অপরাধের শাস্তি তো দিতে পারি। হ্যাঁ, তা অবশ্য দিতে পারো। আমি বাধা দেওয়ার কে? তোমার বর, তুমি শাস্তি দিচ্ছ। আমি অত্যন্ত ভালো ছেলে, কারোর মতে হস্তক্ষেপ করি না। তুর মৃদু হেসে রোদ্দুরের দুগাল টেনে বলে, ওরে আমার ভালো স্বামী, আজ থেকে ঠিক 1 বছর আমাকে তুমি আদর করতে পারবে না। অর্থাৎ আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, কিন্তু কোনো মিলন হবে না। রোদ্দুর চমকে তাকালো তুরের দিকে। তুর নির্লিপ্ত কণ্ঠে বলে, যদি নিজের উপর কন্ট্রোল করতে পারেন তবেই আমার সঙ্গে থাকবেন, নতুবা না। আমি যতটা কষ্ট পেয়েছি এই 1 মাস আপনাকেও পেতে হবে। 1 মাসের কষ্ট সমান 1 বছরের শাস্তি? এটা কেমন হিসাব? এই হিসাব মানি না। সময় কমাও। আচ্ছা 10 মাস। আরো কমাও। 9 মাস? না। 7 মাস? না। 5 মাস? এর থেকে 1 ঘন্টাও কমাবো না, ব্যাস। আচ্ছা, তাহলে আমি তোমাকে আদর করতে পারবো আমাদের বিয়ের ঠিক 6 মাস পূর্ণ হবার 2 দিন পর। ইয়া অ্যান্ড লিসেন, আদর, চুমো, বাচ্চা এগুলো আরো উচ্চারণ করবে না। আগে বিরক্তি লাগতো, এখন অদ্ভুত লাগে। রোদ্দুর হেসে বাইরে বেরিয়ে যায়। তুর হাত থেকে সুচ খুলে ফেলে দিল। একটু তুলো দিয়ে হাত চেপে ধরে। ও ল্যাপটপের সামনে বসে কিছু একটা দেখে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। 5 মাস, এর মধ্যে অনেক কিছু পাল্টে যাবে আবিদ। যে পরিকল্পনা তুই করেছিস সেটা নষ্ট করার জন্য জান আসবে। বি রেডি ফর দ্যাট। ঘুম থেকে উঠে বরাবরের মতো তুরের কপালে নিচে ঠোঁট ছোঁয়ালো রোদ্দুর। এরপর বাথরুমে ঢুকে গেল শাওয়ার নিতে। রোদ্দুর চলে যেতেই তুর নিজের ফোন চালু করে। একটা লোকেশন ট্র্যাক করছে সে। লোকেশন চিনতে চিনতে প্রায় আধা ঘন্টা কেটে গেল, কিন্তু রোদ্দুর এতক্ষণ ধরে গোসল করছে।
ও তো 5 মিনিটে গোসল, জামাকাপড় পরা, চুল আঁচড়ানো সবকিছু করে ফেলে। তোর আবিদকে ফোন দেয়। ভাইয়া কই তুই? ফুলে গিয়েছিস নাকি? আজ আমাদের কোম্পানির নিউ প্রোডাক্ট লঞ্চ হবে, এতক্ষণ ধরে কেউ ঘুমায়? জলদি আয়, আমিও আসছি। বোন তুই বের হ, আমি আসছি। হ্যাঁ জলদি আয়। আর শোন, আমার সাথে রোদ্দুরও আসবে, পরে অবশ্য চলে যাবে, কিন্তু জামাই মানুষ ওর খাতিরদারি করার জন্য তো যাকে তাকে বলতে পারি না। প্রথমবারও অফিসে যাবে, তুই থাকিস প্লিজ। আচ্ছা আমি থাকবো, তুই চিন্তা করিস না। মামি কেমন আছে? অনেকদিন তোদের বাড়িতে যাওয়া হয়নি। ভালো। অনাপি কেমন আছে রে? ওকেও নিয়ে আসিস, তোদের সবার সাথে রোদ্দুরের আলাপ করিয়ে দেব। আচ্ছা রাখ তাহলে। তোর ফোন রেখে আবার 5 মাস আগের ঘটনায় নিজের মস্তিষ্ক নিয়ে গেল। সেদিন আবিদের কাছে একটা ফোন এসেছিল। আবিদের বলা কথাগুলো এমন। হ্যালো, হ্যাঁ সব পারফেক্ট, আমরা যেভাবে চেয়েছি সেভাবেই সবটা হচ্ছে। তোর কিংবা মামি টের পায়নি তোরকে কে বা কারা গুলি করেছে। মামি তো নিজের মেয়ের চিন্তায় কেসটাই ক্লোজ করে দিয়েছে। 5 মাস লাগতে পারে নিউ প্রোডাক্ট লঞ্চ করতে। এতদিনে তো সম্পত্তি আমার হাতেই চলে আসতো। এই তোর কাকে না কাকে ধরে এনেছে, বিয়ে করেছে বলতো। মেবি ছেলেটার নাম রোদুর। কি বলছেন? রোদ্দুরকে মেরে ফেলবো মানে? এমন কেন হবে? তোর মরলে ওর সম্পত্তি তো আমাদের হাতে আসবে, রোদ্দুর কেন পাবে? না, তোর রোদ্দুরের নামে কিচ্ছু লিখে দেয়নি, সব ওর নামে আছে। তাছাড়া সম্পত্তি আমার হাতে আসলে আমার 2 মিনিটও লাগবে না রোদ্দুরকে নিজের পথ থেকে সরাতে। তোর আমাকে বিশ্বাস করা অনেক, ও কখনো আমাকে সন্দেহ করবে না। আপনারা 5 জন সেই প্রোডাক্ট লঞ্চের দিনে আসুন। ওই দিন তোর ব্যস্ত থাকবে, টের পাবে না কিচ্ছু। ইয়া, হ্যাভ এ নাইস ট্রিপ, কাম ব্যাক সুন, আই এম মিসিং ইউ এ লট। রোদ্দুর খট করে দরজা খুলতেই তোর চোখ মেলে তাকায়। রোদ্দুর আয়নার সামনে দাঁড়িয়ে স্টাইল মারছে দেখে তোর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, টাওয়াল পরে অর্ধনগ্ন হয়ে ভাব মারছেন যে? হসপিটাল নেই, কামকাজ নেই? জলদি তৈরি হয়ে নিন, হসপিটাল থেকে আবার অফিসে যেতে হবে। ছুটি নিয়েছেন তো? রোদ্দুর বিরক্ত হয়ে প্যান্ট পরতে পরতে বলে, শো অফ করছিলাম, দেখছিলাম আনরোমান্টিক জানের ভেতর রোমান্টিকতার উকিটুকি মারছে কিনা। মারে না, ব্যাড লাক, বাট একদিক থেকে বেনিফিট আছে, মনে আছে তো? তোর ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি? 5 মাস পূর্ণ হতে আর মাত্র 1 দিন 2 ঘন্টা বাকি। সো বি রেডি ফর দ্যাট স্পেশাল নাইট। অনলি নাইট? নট অ্যাট অল জান, আমি রেডি হয়ে গিয়েছি, এবার তুমি তৈরি হয়ে নাও। তোমায় অফিসে রেখে আমি হসপিটালে যাব। দাদি আর আম্মুকে অফিসে নিয়ে যাবে কে? আমি লোক পাঠিয়ে দেব, চিন্তা করো না। অফিসে নিচের কেবিনে ঢুকে তোর ল্যাপটপ অন করলো। পুরো অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করছে ও। অনামিকা এসেছে, হাতে একটা লাল বক্স। আবিদ খাবারের ডেকোরেশন দেখছে। তোর তর্জনী আঙুল দিয়ে নিজের কপালে ঠেকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আবিদকে পর্যবেক্ষণ করছে। আবিদ সাদা গুঁড়ো জাতীয় কিছু একটা শরবতের গ্লাসে মিশিয়ে সেটা নিয়ে ওরই কেবিনের দিকে আসছে। তোর হাসে। ল্যাপটপ বন্ধ করে তোর হাতে নেইল পালিশ দিতে লাগলো, যদিও ক্ষণিকের জন্য, তবে ভালো লাগলে তোরের কাছে নিজের লাল রঙের সাজাতে। আবিদ এসে নক করলো দরজায়। তোর বিহিত কণ্ঠে বলে, হোস দেয়ার, কাম ইন। আবিদ ঢোকে। তোর চেয়ার থেকে দাঁড়িয়ে হেসে বলে, আরে ভাইয়া তুই, নক করা লাগে? এটা তো তোরই অফিস, আয় বস। শরবত, ম্যাঙ্গো ফ্লেভার? আবিদ মৃদু হেসে বলে, তোর ফেভারিট, তোর পছন্দ মতো বানিয়ে এনেছি, খাবি তো? অফকোর্স, তুই এনেছিস আর আমি খাবো না? এমনটা হতে পারে? আমার একমাত্র ফুফাতো ভাই তুই। বাই দ্য ওয়ে, তোকে ছাড়া আমি কিভাবে খাই? এটা তুই খা, আমি আরেকটা আনিয়ে নিচ্ছি। আবিদ চটজলদি উত্তর দেয়, না। তোরের হাসির রেখা দীর্ঘ হয়। কৌতুকের স্বরে বলে, কেন, কিছু মিশিয়ে এনেছিস নাকি? কথাটি আবিদের কানে পৌঁছানো মাত্র আবিদ সচকিত দৃষ্টিতে তুরের দিকে তাকালো। আবিদের কপালে ঘাম জমতে শুরু করেছে, হাত সহ গ্লাস কাঁপছে অনবরত। তোর এগিয়ে এসে আবিদের হাত থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে গিলে ফেলল সবটা। আবিদ তুই থাক, আমি আসছি বলে চলে যেতেই তোর মাথা কাত করে তাকায় দরজার দিকে। ব্লাডি ফুল। তোরের টেবিলের নিচ থেকে বেরিয়ে আসলো একটা ছেলে। তোর নিচের ব্যাগ থেকে এক বান্ডিল টাকা বের করে ওর হাতে দিল। থ্যাঙ্কস ফর ইনফর্মিং মি দিস নিউজ। আর হ্যাঁ, আবিদকে ড্রাগের বদলে
পাউডার দেওয়া এটা আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। এখানে 20,000 টাকা আছে, তোমার বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে। বই খাতা কিনবে, বাকি 40,000 তোমার বইয়ের অপারেশনের জন্য। ছেলে হয়েছে নাকি মেয়ে সেটা আমায় জানিও। থ্যাংক ইউ ম্যাম। যাও, আবিদের সামনে পড়ো না, তাহলে নানা প্রশ্ন করবে তোমায়। দেরি হয়ে যাবে হসপিটালে পৌঁছাতে। ছেলেটি চলে যেতেই তোরও বেরিয়ে আসে। আবিদ ওকে মেসেজ দিয়েছে ছাদে আসার জন্য। তোর ছাদে গেল। আবিদ আর কিছু ক্লায়েন্ট সহ তাহমিনা বেগম দাঁড়িয়ে আছেন। তাহমিনা তোরের আগমন দেখে আবিদকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। মিস্টার আবরার, ও হলো আবিদ, আমার ননদের ছেলে। ভারী মিষ্টি এবং ব্রাইট স্টুডেন্ট। এই কোম্পানির সব দায় ও একাই নিজের কাঁধে নিয়েছে। ওর বোন ইঞ্জিনিয়ারিং পড়ছে, ওর বাবা মা নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আমি চেষ্টা করি ওদের ভালো রাখতে, কিন্তু মা বাবার অভাব পূরণ করা যে আমার পক্ষে সম্ভব নয়, তাই ওরা ওদের দাদু বাড়িতেই থাকে। আবিদ তাহমিনাকে আলতো জড়িয়ে ধরে বলল, নো মিস্টার আবরার, আমার মামি আছে যে আমার ছোট থেকে নিজের ছেলের মতো দেখেছেন। আজ আমি যতটুকু হতে পেরেছি সবটাই মামির জন্য। তোর চেয়ার টেনে বসে। নাটকটা বেশ ভালোই লাগছে ওর। যেই মায়ের কলিজায় তোরা, সেই মায়ের কলিজা নিতে এতটা ভুগতে হচ্ছে তোদের, বেচারা। তোর উঠে আবরারের সঙ্গে হ্যান্ডশেক করে। প্রোডাক্ট লঞ্চের সময় হয়ে এসেছে। আবিদ শুধু তোরের অজ্ঞান হওয়ার অপেক্ষাতে আছে। তোর সিঁড়ি দিয়ে নামার সময় সামান্য টলে যায়, যেটা দেখে আবিদের বিষাদময় চেহারায় খুশির ঝলক ফুটে ওঠে। তোর এরপর বাইরে বেরিয়ে যায়। আবিদও পিছু পিছু গেল। তোর গাড়ির সামনে গিয়ে নিজেকে রিফ্রেশ করতে লাগলো ন্যাচারাল হওয়ায়। শীতলতায় এক অদ্ভুত শিহরণে আমোদ অনুভব করলো। তোর পিছনে আবিদকে লক্ষ্য করে অজ্ঞান হওয়ার ভান করে পড়ে যেতেই আবিদ ধরে ফেলে ওকে। এরপর গাড়িতে উঠিয়ে ওকে নিয়ে আসে এক নির্জন রাস্তায়। তোরকে গাড়ি থেকে নামিয়ে রাস্তা বেয়ে ও জঙ্গলের পথে নামতে আরম্ভ করলো। হুট করে আবিদের ঘাড়ে ব্যথা অনুভব করতেই আবিদের হাত আলগা হয়ে আসে। তোরকে ফেলে দিয়ে ও নিচেও লুটিয়ে পড়ল মাটিতে। আবিদকে পড়ে যেতে দেখে তোর হকচকিয়ে উঠে বসে। আবিদের ঘাড়ে সুচ জাতীয় কিছু একটা ফুটে আছে। ক্ষতস্থান নীলচে বর্ণ ধারণ করেছে। চারিদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য তোর উঠে দাঁড়ালো। সেই সাথে নিজের ঘাড়েও ব্যথা অনুভব করলো ও। সামনের আলোকিত দৃশ্যগুলো ঝাপসা হতে শুরু করে। তোর টাল সামলাতে না পেরে হাঁটু কেড়ে বসে পড়ে। ঘাড়ের কাছে কারোর ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে। ব্যথা অংশে কেউ গভীরভাবে ঠোঁট ছোঁয়াচ্ছে। আবিদের জ্ঞান ফিরতেই ও নিজেকে এক বন্ধনীতে আবদ্ধ থাকতে দেখে। আবিদেরই পুরাতন ভিলার এক স্তম্ভের সাথে ওকে বেঁধে রাখা হয়েছে। আবিদ চিৎকার করে ডাকলো, কোথায় সব? নিখিল, সবুজ। পেছন থেকে এক আগন্তুকের কণ্ঠ ভেসে আসলো আবিদের কানে। কেউ নেই। কে তুই? সাহস থাকলে সামনে আয়। আগন্তুক আবিদের সামনে এসে দাঁড়ায়। মুখে কালো মুখোশ পরা, কালো প্যান্ট, শার্টে আবৃত তার দেহ। আগন্তুককে দেখে আবিদ ভীত কণ্ঠে বলে, তুই তুই এখানে? অবাক লাগছে আমায় দেখে? আমারও অবাক লেগেছিল যখন আমার বেস্ট ফ্রেন্ড আমার ভালোবাসাকে মারার চেষ্টা করেছিল। আজও ওকে এখানে আনার চেষ্টা করেছিল মারবে বলে। কেন করলি এমন? তুই তো জানতিস আমি জানকে কতটা ভালোবাসি। দেখ, তুই ভুল বুঝছিস আমাকে। তোকে ভালোবাসে না, ওর তো বিয়ে হয়ে গেছে। ও রদ্দু নামে একজনকে ভালোবাসে। সেটা ম্যাটার করে না। তোকে মারার জন্য একটা কারণই যথেষ্ট। তুই আমার জানকে মারতে চেয়েছিস, আর আমি আমার জানের শত্রুকে এই পৃথিবীর বুকে শান্তিতে শ্বাস নিতে দেই না। আমাকে মেরে কি লাভ? তুই তো তোরকে কখনো পাবি না। এতদিনে অন্য কারো হয়ে গিয়েছে। অন্যের ব্যবহার করা জিনিস তুই তো পছন্দ করিস না, তাই না? তোরের মতো হাজারটা মেয়ে তোর সামনে এনে দেবো, তবু আমায় মারিস না শুভ্র, প্লিজ। শুভময়ীকে চিনতে ভুল করেছিস তুই। আর জানকে কখনো চিনতেই পারিসনি। আমি তোকে না মারলেও জান তোকে ঠিকই মারবে, কারণ জান সবটা জানে, তোর সব খেলা। ও শুধু অপেক্ষা করেছে সেই 5 জনের জন্য। 5 জন? তুই সব জানে? তাহলে তোকে ভাড়া করেছে আমি মারতে? না তো, আমি নিজেই এসেছি তোকে মারতে। আমার জান ছোট মানুষ, রাগের বয়সে যদি কোনো ভুল করে ফেলে তখন ওর শুভ চরিত্রে এবং মুখশ্রীতে তোদের মতো শয়তানের কালো ছায়া পড়বে না বল। তাই তোকে এবার আমি শান্তিতে অনন্তর কাছে পাঠাবো। অনন্ত? আরে হ্যাঁ, তোকে তো বলতেই ভুলে গিয়েছি। তোর বোনের সে একদিনের বয়ফ্রেন্ড অনন্তম।
যে অনন্ত নিখোঁজ ছিল, নিখোঁজ না মৃত, তাকে তো কবেই জান মেরে দিয়েছিল। লাস্টে অবশ্য আমি গুম করেছি, কারণ অনামিকার সহজ মৃত্যু চাই না আমি। তোরা ভাই বোন মিলে আমার জানকে যতটা কষ্ট দিয়েছিস তার দ্বিগুণ ফেরত পাবি। শুভ্র, এমন করিস না। সরি রে বন্ধু, শুভ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শেষবারের মতো তোর বোন অনার চেহারা দেখবি? এক কাজ কর, সবার চেহারাই দেখ। অনা, তোর মামি, তোর সোনার ডিম পাড়া হাঁস ওরফে জান, অ্যান্ড তার স্বামী সহ দাদি। তুই এত কিছু কিভাবে জানি, তাই না? জানকে সুরক্ষিত রাখার জন্য সবটা জানতে হয়েছে। শুভ্র এক এক করে সব ছবি দেখালো। শেষের ছবিটা দেখতেই আবিদের হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। আবিদ কিছু বলতে যাবে তার আগেই শুভ্র আবিদের পিঠে ঘুষি মারে। জিহ্বা বেরিয়ে আসতে শুভ্র ছুরি দিয়ে জিভ কেটে নিল। ব্যথায় দাপাদাপি করতে আরম্ভ করে আবিদ। একজন গার্ডস যে শুভ্রের হাতের গরম তেল দিয়ে পাশে দাঁড়ালো। শুভ্র তেলটুকু উপর করে ঢাললো আবিদের শরীরে। আজ রাতের আগে যেন আবিদ না মরে। রাতে এসে আমি নিজে ওকে মারব। ওকে এভাবে তরপাতে দাও। শুভ্র এসে তোরকে কোলে তুলে নিজের গাড়িতে বসালো। তোরের মাথায় অধর ছুঁয়ে বলল, কষ্ট হচ্ছে তাই না জান? এই তো আর মাত্র কয়েক ঘন্টা খানেক, তারপরই সব ঠিক হয়ে যাবে। তুমি শুভময় হয়ে থাকবে। কোনো তিমি তোমায় স্পর্শ করবে না। হও তুমি রোদ্দুরে যান, কিন্তু আমার অনুরাগ বিন্দু পরিমাণও কমবে না। তোমার এই বিষাক্ত অনুরাগকে আমি শুভময় অনুরাগে পরিণত করব, যেখানে সে থাকবে এক রাস মুগ্ধতা, শুভ্রতা। তার জন্য যদি তোমার সব বিষাক্ত স্মৃতি আমার হয়, তবে সেটাই হোক। শুধু তুমি ভালো থেকো। তোরের ঘাড় অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে দিল শুভ্র। ধারালো সূচের ভেঙে যাওয়া 1 সেন্টিমিটারের মতো অংশ তুরের ঘাড়ে গেঁথে আছে। শুভ্র নিজের দাঁত তুরের ঘাড়ের কাছে নিয়ে সূচটা টেনে তুলে ফেলল। গাড়ি চলছে আপন গতিতে। গন্তব্যস্থল টিআই ইন্ডাস্ট্রি। এদিকে তুর এবং আবিদ দুজনেই নিখোঁজ। সবাই সমান তালে খুঁজছে তাদের। অবশেষে তুরকে পার্কিং এরিয়ার পেছনের দিকটায় অচেতন অবস্থায় পাওয়া যায়। রোদ্দুর অনেক আগেই এসেছিল অফিসে। তোরকে খুঁজে না পেয়ে ওর অবস্থা তাহমিনার থেকেও খারাপ। তাহমিনা রোদ্দুরের পাগলামি দেখে হাসবে নাকি তুরের নিখোঁজ হওয়ার দুঃখ প্রকাশ করবে বুঝতে পারছে না। তোরকে নিয়ে আর এক মুহূর্ত অফিসে থাকে না রোদ্দুর। বাড়ি এসে দরজা লাগিয়ে তুরের পাশে ঘাপটি মেরে পড়ে থাকে ও। দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। চিন্তায় কপালের শিরাগুলো ফুলে উঠেছে। খানিকক্ষণ পরই তুরের জ্ঞান ফিরে আসে। তোর চিন্তিত চোখে এদিক ওদিক চাই, এরপর উঠে বসে। পাগলের মতো চারদিক চোখ বলিয়ে রোদ্দুরের দিকে তাকায়। রোদ্দুর নির্বিশেষে ওর দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গিয়েছে। তোর রোদ্দুরের গালে হাত দিয়ে জিজ্ঞাসা সূচক ভ্রু নাচায়। রোদ্দুর তুরের অস্থির মন শান্ত করতে বলে, কি হয়েছে? এই প্রশ্নটা তো আমার করা উচিত। ধরলাম না, ছুঁয়ে দেখলাম না, কিছু করলাম না, তাও চক্কর খাও কিভাবে? কিছু করলে না হয় বুঝতাম। আমার বাবা হওয়ার সময় হয়েছে, তাই ঘুরে ঘুরে পড়ছো, কিন্তু তা তো নয়। কাহিনী কি বলো তো? তোর সন্দিগ্ধ চোখে রোদ্দুরের দিকে তাকায়। মনে করার চেষ্টা করে কি হয়েছে ওর সঙ্গে। ঘাড়ে একটু ব্যথা আছে, কিন্তু আয়নায় তাকিয়ে দেখলো সেখানে কোনো দাগ কিংবা চিহ্ন নেই। আবিদ কোথায়? ও তো আবিদের সঙ্গে ছিল। তোর মৃদু হেসে বলে, আমি কোথায় ছিলাম? গাড়ি শাড়ির পেছনে। চিপাই কি করছিলা? চিপাই কি করে মানুষ? আমি ছাড়া কি করছিলে? আমি থাকলে না হয় বিস্তারিত বলতাম, জানতাম। একা একা কি করছিলে? গাড়ির চাবি হারিয়ে ফেলেছিলাম, তাই খুঁজতে গিয়েছিলাম। এরপর থেকে একা একা যাবে না। কোথায় কোনো অঘটন ঘটিয়ে ফেলো, এক কাজ করো, আজ থেকে বাড়ির বাইরেই যাবে না। কোথাও যেতে ইচ্ছে করলে আমায় বলবে, আমি নিয়ে যাব। তোর রোদ্দুরের দিকে তাকিয়ে স্মিত হাসে। বাথরুমে যাব, নিয়ে যাবেন নাকি? কেন নয়? বলেই তোরকে কোলে তুলে নিল রোদ্দুর। তোর মজা করে বলেছিল কথাটি, কিন্তু রোদ্দুরের প্রতিক্রিয়ায় ও হকচকিয়ে যায়। নিচু স্বরে বলে, আহা, নিচে নামান, আমি মজা করে বলেছি। সরি রোদ্দুর, সেটা করতে পারবে না। সে এখন তার বউয়ের সঙ্গে একটা মিনিট 15 শাওয়ার নিবে। আপনার যা বলা সেটা 15 মিনিট পরে বলুন। ধন্যবাদ। নো, গোসল তাও আপনার সাথে ইম্পসিবল। আপনি শুধু আমায় পানিতে চোবান। আদর করতে মানা করেছিলাম, সেই শাস্তি স্বরূপ। আমি যাব না। আচ্ছা, আজ চুবাবো না। রোমান্টিক মুডে আছি, সো রোমান্স করব।
তুমিও তো মনে মনে সেটাই চাও। কি? আমি এসব চাই? নিজের চাওয়াটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, আবার বলছেন আমি চাই? রোদ্দুর তুরের দিকে আর চোখে তাকালো, কঠোর স্বরে প্রশ্ন করলো। ভেবে বলো, চাও না? যদি না চাও তাহলে এই রোদ্দুর আর কখনো তোমার কাছে আসবে না। তুর রাগী গলায় বলল। ব্ল্যাকমেল করে হ্যাঁ বলিয়ে দেওয়া কাকে বলে সেটা জলজন্ত উদাহরণ আপনি জেনে শুনে এমন প্রশ্ন করেছেন যেন আমি হ্যাঁ বলি, তাই না? চালাকি করে কথা আদায় করছেন। বোকাদের সাথে একটু চালাকি না করলে চলে না বোকাচান। রোদ্দুর তুরকে নিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার ছেড়ে দিল। রোদ্দুরের গাল বেয়ে পানি টপটপিয়ে তুরের মুখের উপর পড়ছে। তুর রোদ্দুরের দিকে এক নজর তাকিয়ে সামনে তাকালো। ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। রোদ্দুর তুরের ঠোঁটে নিচের ঠোঁট ছোঁয়াতেই তুরের হুঁশ ফিরে আসলো। রোদ্দুরকে একবার বাধা দিতে চেয়েও দিল না। অনেক তো অপেক্ষা করিয়েছে ওকে, আজ না হয় সব অপেক্ষার অবসান হোক। আবিদদের সেই ভিলায় আবিদের সামনে বসে আছে শুভ্র। আবিদের নিস্তেজ শরীর দেখে কিঞ্চিত মায়া অনুভব করল ও। মৃত্যু পথযাত্রী মানুষকে কিছু কথা বলা যেতেই পারে, এতে সেও একটু শান্তি পাবে আর শুভ্র নিজেও শান্তি পাবে। শুভ্র বলতে আরম্ভ করে। তুরের পরিবারের সঙ্গে আমার চেহারা দেখে ঘাবড়ে গিয়েছিস, তাই না? ভেবেছিস ওটা আমি, কিন্তু না, ওটা আমি নই। ওটা আমার ভাই ও রোদ্দুর, আমার ছোট ভাই, যে আমাকে নিজেরই বাবা মায়ের হত্যাকারী ভাবে, যে আমাকে মেরে রাগের বসে ধাক্কা দিয়ে ফেলে দেয় নদীতে। এবার ভাবতে পারিস তাহলে আমি কেন তার সাথে জানের বিয়ে দিতে দিলাম? কারণ জান কখনো আমার ছিল না। আমি জানতাম আমার ভালোবাসার পরিণতি কি। রোদ্দুর ছোট থেকে জানকে ভালোবাসে, জানও তাকে পছন্দ করতাম, কারণ রোদ্দুর ওকে মেরি জান বলে রাখতাম। আর আমি শুভময়ী। পিচ্ছি জান বুঝতো না শুভময়ীকে কিংবা কি। রোদ্দুরের মেরি জানের সাথে নিজের নামের মিল খুঁজে পাওয়ায় ও সবসময় রোদ্দুরেরই সঙ্গেই থাকতো। আমি আড়ালে থেকে চাইতাম ওকে। তোরা কেউ জানতিস না যে আরহাম জুয়ায়ের যমজ সন্তান ছিল। তোরা জানতিস তার একটাই ছেলে আহনাব, যে নদীতে পড়ে গিয়েছে এবং মারা গিয়েছে। তাই এতদিন এই জুয়ায়ের বংশের কথা চিন্তা করিসনি। রোদ্দুর শুধুমাত্র তুরের কথা ভেবে ডাক্তারি পড়তে শুরু করে। তুরের মেমোরি লসের কথা ভেবে ও প্রথমে সাইকিয়াট্রিক্স হতে চেয়েছিল। পরে যখন জানতে পারল যে তুরের স্মৃতি কখনোই ফিরবে না, তখন ও মানুষের হৃদয় নিয়ে পড়তে আরম্ভ করে। আর আমি আসি তোদের মাঝে শুভ হয়ে। আহা, তোদের তো আমাদের নামই বলা হয়নি। আমি আহনাব জোহাহের শুভ, রোদ্দুর জোহাহের তুজ্জম আমার ভাই, আর আরহাম জোহাহের আমাদের বাবা। হত্যাকারী তকমা যেহেতু আমার গায়ে আগে লেগেছে, সুতরাং তোদের সবগুলোকে আমি নিজ হাতে শেষ করব। যে 5 জনকে গর্ত থেকে তুই টেনে এনেছিস, সেই 5 গোখ্র সাপের বীজদাঁত ভেঙে ওদের শেষ করব। যাদের জন্য আমার শুভময়ীর অনুরাগ বিষাক্ত হয়েছে, তাদের নির্মূল না করলে যে আমার শুভময়ী আগের মতো স্বাভাবিক হতে পারবে না। এটুকু বলে দম নিল শুভ্র। হাতে থাকা বন্দুকটি ঘুরিয়ে পর পর 3টি গুলি করলো আবিদের বুকে। এরপর সেই ছবি পাঠিয়ে দিল তুরের ফোনে, সাথে ছোট্ট একটা মেসেজ। তোমার কাজগুলো আমায় সম্পন্ন করতে দেবে? জানি দিবে না, তাই তোমায় না জানিয়েই সবটা করছি। ওদের 6 জনকেও আমি মারব না, তুমি বাধা দিতে পারবে না ঠেকাতে পারবে আমায়। তাই এদের চিন্তা না করে নিজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করো। নিজেকে নিয়ে এবং পরিবারকে নিয়ে ভাবো। আমি কে, কি চাই জানার আগ্রহ জন্মাচ্ছে, তাই না? আমি হলাম শুভ্রময়ী শুভ্র। চাওয়াটুকু হলো তোমাদের সুন্দর জীবন। ভালো থেকো রোদ্দুরকে নিয়ে। তোর সবে বাথরুম থেকে বেরিয়েছে, রোদ্দুর এখনো শাওয়ার নিচ্ছে। তোর চুল মুছতে মুছতে ফোন অন করতেই ছবি সহ মেসেজ চোখে পড়ে ওর। তোরের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। শুভ্রময়ী শুভ্রটা আবার কে? প্রশ্নে প্রশ্নে জর্জরিত তোর। উত্তর পাওয়া দুষ্কর। রোদ্দুর বের হয়ে তোরের চিন্তিত মুখ দেখে শঙ্কিত হয়। কি হয়েছে? তোর রোদ্দুরের দিকে তাকিয়ে হেসে ফেলে। টাওয়াল সামলান, খুলে পড়ে গেল তো। রোদ্দুর ভ্রু কুচকে তাকায়। তোর কথা এড়িয়ে গেল কেন? তোর ঘর থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়ায়। কোনো সমীকরণ মিলছে না। কে শুভ্র? কেন করছে এগুলো? ওর সাথে শুভ্রর কি সম্পর্ক? রোদ্দুর দাদির কাছে এসে দাদির কোলে মুখ লোকাতেই দাদি বলে উঠলেন,
মিষ্টি কিছুর গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। এবার কি মিষ্টি খাওয়ার জন্য দিন গুনতে পারি? অবশ্যই বউ, কিন্তু জান নিজেকে আমার থেকে বারবার লুকাচ্ছে। কিছু একটা চলছে ওর মাঝে যেটা আমায় বলছে না। কেন বলছে না? আমি তো ওর সব থেকে কাছের মানুষ হওয়ার পূর্ণ চেষ্টায় আছি। ওকে এখনো আমায় আপন ভাবতে পারছে না। দাদি রোদ্দুরের মাথায় হাত বুলিয়ে দিলেন সন্তর্পণে। তাহমিনা দরজার কাছে এসে দাঁড়িয়েছে। রোদ্দুরের কথা শুনে এবারও ভেতরে আসলো। রুদ্রুর আম্মু, জান কেন আমাকে বিশ্বাস করতে পারে না? কেন সবটা বলতে পারে না? আমি কি এতটাই অযোগ্য? এমন নয় বাবা, জানোই তো ও ওর বাবার মৃত্যুর খবর মেনে নিতে না পেরে ওদিকে তুমি শুভ্রকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে, সেটা যার নিজের চোখে দেখেছিল। তারপর ওর অ্যাক্সিডেন্ট। এত কিছুর পরও যে ও এখনো আমাদের মাঝে আছে, বেঁচে আছে, এটাই অনেক নয় কি? তাছাড়া জান তো শুধু তোমার, তাহলে এত চিন্তা কিসের? কি জানি, হঠাৎ শুভ্রর কথা মনে পড়ল। আমার মা বাবার হত্যাকারীর কথা মনে পড়ল। মরে গিয়েও শান্তিতে থাকতে দিচ্ছে না আমাদের। 3-4 দিন পর তুর আর রোদ্দুর অফিসে আসে। আবিদের অনুপস্থিতিতে তুরই অফিসের সকল দায়িত্ব পালন করবে। রোদ্দুর তুরকে রেখে হসপিটালে চলে যায়। তুরের টেবিলের সামনে অনামিকা সেই লাল বক্সটা দেখে তুর বিস্মিত হয়। কৌতূহলী হয়ে বক্সটা হাতে নিল ও। একটা ছোট্ট চিরকুট। ইউ উইল বি ফিনিশ জান, হ্যাড এ সুইট সব ক্লিং ডেট। তোর আবারও পরে চিরকুটটি। এরা ভাই বোন সব সময় অন্যের ক্ষতি ছাড়া ভালো কিছু ভাবতে পারে না নাকি? তোরের ফোনে একটি মেসেজ আসে। শুভময়ী, কেমন আছো? তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আমি। তোমার জীবনের সব থেকে বড় গিফট। সেই 5 জন যারা এখন আমার কাছে। তুমি ওদের মধ্যে দেখতে চাও, তাই না? অনামিকাকেও এনেছি আমার কাছে। আজ রাতে সব হিসাব চুকিয়ে দিব। আসবে তুমি? তোমার শুভর কাছে গাড়ি পাঠাবো। তোর সাথে সাথে মেসেজ দিল। কে আপনি? কেন করছেন এগুলো? কি চান? আমি কে, কি চাই সেটা তো আগেই বলেছি। আর এগুলো করার কারণ ওরা আমারও শত্রু, তাই এগুলো আমায় করতে হচ্ছে। বিশেষ কোনো কারণ নেই। গাড়ি কখন পাঠাবো? এখন? না, রাতে এসো, রোদ্দুরের সঙ্গে। তোমায় একা একা বের হতে হবে না। ঠিকানা দেন। শুভময়ী, এভাবে জোর করো না আমায়। আমি তোমার কথা ফেলতে পারবো না। রাতে গাড়ি পাঠিয়ে দিব, তখন এসো। টেক কেয়ার। তোর মেসেজ পাঠালো কিন্তু সেন্ড হলো না। কল দিয়ে দেখলো ফোন বন্ধ। আজব, তোর অপেক্ষা করতে লাগলো রাতের জন্য। 1 বছর ধরেও এই দিনটার জন্যই অপেক্ষা করেছে। কবে সেই 5 জনের খোঁজ পাবে? কবে বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে? কবে জানবে এসব হওয়ার কারণ কি? রাতে রোদ্দুর আসে তুরকে নিতে। তুর তখন নিজের কেবিনে একটা মিটিংয়ে ব্যস্ত। গেটের বাইরে রোদ্দুরকে দেখে ও দ্রুত মিটিং শেষ করে বাইরে বেরিয়ে আসে। রোদ্দুর তুরকে নিয়ে লিফটে ঢুকে পড়ে। লিফটের দরজা বন্ধ হতেই রোদ্দুর তুরকে জড়িয়ে ধরে। উফ, কতক্ষণ পর তোমায় পেলাম। তুমি আমার সাথে সব সময় থাকতে পারো না? যতটুকু সময় থাকো তখন নানা কাজ দেখিয়ে দূরত্ব বজায় রেখে থাকো। এভাবে আর কতদিন চলবে মেরি জান? ধরা তো তোমায় দিতেই হবে। তোর নির্লিপ্ত কণ্ঠে বলে। হ্যাঁ, দিতে হবে। সময় এসেছে আপনাকে সবটা জানানোর। এক্ষুনি, এই মুহূর্তে সবটা বলবো আপনাকে। আমি একজন খুনি, যে কথায় কথায় রেগে যায়, মানুষের জীবন নিতে যার হাত কাঁপে না। আমি তাদের থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম যাদের জন্য আমার বাবা মা মারা গিয়েছিলেন। আহনাফের পরিবার, এমনকি আহনাফও মারা গিয়েছে। আহনাব নামটি শুনতেই রোদ্দুরের হাত আলগা হয়ে আসে। ও চট করে তুরকে ছেড়ে দিয়ে দাঁড়ায়। প্রশ্ন করে। আহনাফের পরিবার মানে? আহনাফ তো নদীতে পড়ে মারা গিয়েছিল। আর ওর পরিবারের মৃত্যু হয়েছে গাড়ি ব্রেক ফেল হওয়ায়। যে গাড়ির তার আহনাফ কেটে ফেলেছিল খেলার ছলে। তোর ফোরন কেটে বলে। না, আহনাফ কিছু করেনি। ও তো সবাইকে বাঁচাতে চেয়েছিল। গাড়ির ব্রেকে তার তো সেই 5 জনের মধ্যে একজন কেটেছিল। একদিন আবিদ নিজে ফোনে এই কথা বলেছিল। আর 4 দিন আগে আবিদও মারা গিয়েছে। শুভ নামের একজন মেরেছে ওদের। কিন্তু আপনি আহনাফের পরিচয় সম্পর্কে কিভাবে জানেন? শুভ্র নাম শুনে রোদ্দুর আর এক দফা বিস্মিত হলো। লিফটের দরজা খুলতেই তুর বেরিয়ে যায়। রোদ্দুরও তুরের পিছু পিছু যাচ্ছে। গেটের সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তুর চটজলদি রোদ্দুরকে বলল। শুভ আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন, জলদি আসুন, আমাদের যেতে হবে। রোদ্দুর গাড়িতে উঠে তুরের পাশে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে লুকিং গ্লাসে তাকালো। হুবহু শুভ্রকে দেখে প্রশ্ন করে। স্যার আপনি এখানে? আমি কি গাড়ি থেকে নেমে যাব?
ম্যামকে কি আপনি নিয়ে যাবেন? তোর ভ্রু কুচকে রোদ্দুরের দিকে তাকায়। ড্রাইভার রোদ্দুরকে কিভাবে চেনে? ওকে স্যার বলে সম্বোধন করছে, কারণটা কি? রোদ্দুর তুরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে তুরের প্রশ্ন। তোর কিছু না বলে জানালার বাইরে তাকিয়ে রইল। ড্রাইভার গাড়ি থামিয়ে দরজা খুলে দেয়। স্যার ম্যাম নামুন, এসে গেছি আমরা। আপনারা ভেতরে যান, আমি গাড়ি পার করে আসছি। ড্রাইভার গাড়ি নিয়ে চলে যেতেই তোর প্রশ্ন করে, ও আপনাকে স্যার বলছে কেন? চিনেন ওকে? না, ভেতরে চলো আর কাইন্ডলি আমার সাথে থাকো। আপনি না আসলেও পারতেন। এসে কি অন্যায় করে ফেলেছি? চলে যাব? রাগ করছেন কেন? আমি এমনি বলেছি। চলুন, যাচ্ছি আমি, আপনার হাত ধরে। তোর রোদ্দুর বাড়ির ভেতর প্রবেশ করতেই ওদের মাথার উপর ফুলের পাপড়ি পড়তে আরম্ভ করে। রোদ্দুর চমকে তাকায়। তোরের বিরক্ত লাগছে এসবে। দুজন এগিয়ে এসে রোদ্দুরের সামনে কর্নিশ করে বলে, স্যার উপরে আসুন আমার সঙ্গে। আরেকজন বলল, আপনারা কি খাবেন? ঠান্ডা কিছু নাকি গরম? তোর সদুক্তিতে উত্তর দেয়, তোমাদের স্যারের সাথে দেখা করতে চাই, কিছু খেতে আসিনি। আমাদের ডিরেকশনটা বলে দিলেই খুশি হব। রোদ্দুর তুরের হাত শক্ত করে চেপে ধরে। যদি সত্যি শুভ্র থাকে, শুভ্র তোর শুভ্রময়ের জন্য সব কিছু করতে পারে। তুরের কথা সত্য হলে শুভ্র নির্দোষ। রোদ্দুর ভুল করেছে শুভ্রকে মেরে। শুভ্র কি সবটা ভুলে গিয়েছে, নাকি প্রতিশোধ নিতে এসেছে? তোরকে যদি ছিনিয়ে নেয় রোদ্দুরের থেকে, তখন রোদ্দুর কি নিয়ে বাঁচবে? তোর রোদ্দুরকে নিয়ে উপরে একটা ঘরে আসে। ঘুটঘুটে অন্ধকারে ঘরের ভেতর কোনো কিছুই দেখা যাচ্ছে না। তোর ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে, কে আপনি? সামনে আসুন। শুভ্র লাইট জ্বালিয়ে দিল। দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে শুভ্র। রোদ্দুরের মন ছটফট করছে সামনে থাকা মানুষটার মুখ দেখার জন্য। তোর আবারও বলে, মুখ দেখাচ্ছেন না কেন? শুভ্র হেসে পিছনে ঘুরে দাঁড়ায়। শুভ্রকে দেখে তোর দুপা পিছিয়ে যায়। রোদ্দুরের চোখ লাল হয়ে আছে রাগে। তোর একবার শুভ্র আর একবার রোদ্দুরের দিকে তাকালো। হুবহু একরকম দেখতে দুজন। এটা কিভাবে সম্ভব? তোর কিছুটা ভয় পেয়ে রোদ্দুরের পেছনে গিয়ে দাঁড়ায়। শুভ্র কোমরের পেছন থেকে একটা বন্দুক বের করে ট্রিগার টানতে টানতে বলে, ভয় পেও না শুভময়ী, সম্পর্কে আমি তোমার ভাসুর হই, তোমার বরের বড় ভাই। আমার পেছনে আসো, আমি তোমাদের অনামিকা এবং সেই 5 জনের কাছে নিয়ে যাচ্ছি। তোর রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর চোয়াল শক্ত করে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র তুরের পাশ কাটিয়ে চলে যেতেই রোদ্দুর তুরের হাত টেনে ওকে নিয়ে চলে আসতে চায়। তোর বাধা দিয়ে বলে, এসব কি? আপনি তো আমি কখনো বলেননি যে আপনার যমজ ভাই আছে। কেন বলেননি? শুভ্র উত্তর দেয়, ও জানতো না আমি বেঁচে আছি। নিজেদের মধ্যে রাগাগি করো না। আপনি চুপ করুন। আমি হাজবেন্ডকে প্রশ্ন করেছি, আপনাকে নয়। শুভ্র হাসে। রোদ্দুর শুভ্রের দিকে তেড়ে আসে ওকে মারার জন্য। শুভ্র তুরের দিকে তাকিয়ে রোদ্দুরকে বাধা দিল। একবার মারতে চেয়েছিলি, মারতে পেরেছিস। শুধু শুধু কেন তুরের সামনে সেই সব স্মৃতি টেনে আনছিস? ওর কষ্ট হবে অতীত জানলে, তোর কথা জানলে। রোদ্দুর শুভ্রের কলার ধরে ঝাঁকি দিয়ে বলল, তুই আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছিস কেন শুভ্র? কেন এসেছিস ফিরে? কেন? বাবা মাকে মেরেও শান্তি হয়নি তোর? আমাকেও মারতে চাস? বল কি চাস? তোকে মারার হলে অনেক আগেই মারতে পারতাম। আমি এখানে শুধু আগের হওয়া ভুলগুলো ঠিক করতে এসেছি। বাবা মায়ের আসল হত্যাকারীকে মারতে এসেছি। আর কতবার তোকে বলতে হবে রোদ্দুর যে আহনাব খুন করেনি? আহনাবের জন্য তুই কিংবা আমি এতিম হইনি। তুই তো তাওতাদিকে পেয়েছিলি, আমি কি পেয়েছি? সারাটা জীবন একা কাটিয়েছি। আমার অভ্যাস আছে একা থাকার। আমি চাই না তোদের একা রাখতে, তাই এসেছি তোদের পার্মানেন্ট হ্যাপিনেসের ব্যবস্থা করতে। ইটস এনাফ ফর মি। তাহলে কেন জানকে সৌরময় ডাকিস? ওর জন্য এসেছিস? ওকে আমি কখনোই তোর হতে দেব না শুভ্র। জান শুধু আমার, শুধুমাত্র আমার। ওকে, শুভমণি ঢাকার অধিকার আমার নেই। না। ঠিক আছে, ডাকবো না। আয় তোরাম। রোদ্দুরের কথা এত সহজে শুভ্র মেনে নিল ভেবে অবাক হয় রোদ্দুর। আগে তো কখনো শুভ্র রোদ্দুরের বারণ মানত না, তাহলে আজ হঠাৎ সবটা মেনে নিল। রোদ্দুরের প্রতি কোনো ক্রোধ শুভ্রের কাছে প্রকাশ পাচ্ছে না। ওদিকে শুভ্র ভাবে কি লাভ তর্ক করে? যে কখনোই আমার হবে না তাকে নিয়ে ভাইয়ের সাথে যুদ্ধ কেন করব? আগে যুদ্ধ করতাম কারণ তখন ওদের মধ্যে কিছু ছিল না,
কিন্তু এখন ওদের পবিত্র সম্পর্ক নষ্ট করার কোনো অধিকার নেই আমার। একটা বন্ধ ঘরের দরজা খুলে শুভ্র প্রবেশ করে। 5 জনের চেহারা কালো কাপড়ে ঢাকা। অনামিকা চেয়ারে বসে ঝিমুচ্ছে। শুভ্র এক এক করে কাপড় সরালো। আবিদের মা বাবা, আবিদের চাচা, অনন্তর মা বাবা। আবিদের মা বাবাকে দেখে তোর বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। এরা তো মারা গিয়েছিল, আর অনন্তর মা বাবাই বা এখানে কেন? শুভ্র বলতে আরম্ভ করে। ঘটনা শুরু আজ থেকে 18 বছর আগে। এরা 5 জন, আমার মা বাবা, তুরের মা বাবা, সবাই খুব ভালো বন্ধু ছিল। আমার আর রোদ্দুরের বয়স তখন 18 হবে। সবাই মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা হয়। সবাই চলে গিয়েছিল, বাকি ছিল আমরা এবং তুররা। তখনও কেউ জানতো না যে আমরা যমজ, কারণ আমি ছোট থেকে আমার দাদির কাছে থাকতাম এবং যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই নিজেরা নিজেদের আড়াল করতাম। এটা ছিল শুভ রোদ্দুরের সিক্রেট মিস্টিক। আর রোদ্দুর থাকতো মা বাবার সঙ্গে। আমি তখন প্রথম তুরকে দেখি, ভালো লাগে পিচ্ছি তুরকে। তাই সবাইকে মানা করেছিলাম যেন আমার কথা কাউকে না জানায়। বাবারা গ্রাম থেকে শহরে আসে, সবাই জানতাম আহনাব জুহাইর হলো রোদ্দুর। আমিও আড়ালে থেকে সবার প্রতিক্রিয়া দেখে মনে মনে খুশি হতাম। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছি, তখন দেখি বাবার গাড়ির নিচে একজন কিছু একটা করছে। ও চলে যেতেই আমি গাড়ির নিচে ঢুকে দেখি কি করা হয়েছে। কয়েকটা পাইপ আর তার কাটা দেখে আমি ওখান থেকে উঠে গাড়ি ঠিক করার জন্য কিছু যন্ত্রপাতি আনতে যাই। রোদ্দুর হয়তো দূর থেকে দেখেছিল আমাকে। ফিরে এসে দেখি গাড়ি নেই। রোদ্দুর তুরদের গাড়িতে উঠেছে, গাড়ি ছেড়ে দেয়। আমি পেছন থেকে চিল্লিয়ে ডাকি সবাইকে, কিন্তু কেউ সাড়া দিল না। বিকেলে জানতে পারলাম গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তুকুর আঙ্কেল অর্থাৎ তুরের বাবাকে গুলি করা হয়েছে। তুর তখন খুব ছোট। মাঝে মাঝে রোদ্দুর সেজে ওর সামনে যেতাম আমি, শুভময়ী বলে ডাকতাম। কিন্তু আফসোস, না ও আমায় চিনত, না আমার কাছে আসতো। কিন্তু রোদ্দুর, ওর কাছে গেলে ও ঠিকই রোদ্দুরের কাছে যেত। এটাই হয়তো আমার শুভময়ী থেকে রোদ্দুরে জান হয়ে ওঠার ঘটনা। বাবা মায়ের মৃত্যুর সংবাদ জানার পর আমি সবার সামনে আসার চেষ্টা করি, রোদ্দুরের কাছে আসার চেষ্টা করি। কিন্তু রোদ্দুর আমাকে ভুল বুঝে আমার মাথায় পাথর দিয়ে আঘাত করে আমায় নদীতে ফেলে দেয়, যেটা তুই দেখেছিল। আমি সুস্থ হই এক সরকারি হাসপাতালে। কে বা কারা আমায় এনেছিল, ওখানে ভর্তি করেছিল জানি না আমি। যখন আমি ধীরে ধীরে নিজের শারীরিক উন্নতি দেখি, তখন ফিরে আসি বাড়ি। ততদিনে তুরের অ্যাক্সিডেন্ট সহ ওর মেমোরি লস হয়ে গিয়েছিল। রোদ্দুর চলে যায় ঢাকা মেডিকেল কলেজে পড়তে। খোঁজ নিয়ে জানতে পারি শুধু আমাদের এবং তুরদের পরিবারের সঙ্গেই এই সংঘর্ষ হয়েছে। এরপর আমি আবিদের ক্লাসে ভর্তি হই। আবিদের মুখ থেকে শুনি আহনাব মারা গিয়েছে, জুহাইয়ের পরিবারের কেউ বেঁচে নেই। সেদিন বুঝেছিলাম দাদি রোদ্দুরকেও সরিয়ে দিয়েছে ওখান থেকে। আমি আবিদের সঙ্গে বন্ধুত্ব করার ওসিলায় সকল তথ্য জোগাড় করতে থাকি। এরপর একদিন আবিদের মা বাবাও মারা যায়। প্রথমে আমিও ভেবেছিলাম যে ওনাদের মৃত্যু সত্য, কিন্তু নয়, এটাও নাটক। আমার সামনে বসে আবিদ অনন্ত তুরকে নিজের প্রেমের জালে ফাঁসানোর প্ল্যান করে। কলেজ লাইফে আমি ছিলাম আবিদের বেস্ট ফ্রেন্ড, যেটা পুরোটাই আমার সাজানো। আমি আবিদের কাছ থেকে একটা একটা করে গোপন তথ্য জেনে নিতে শুরু করি। ও কখন, কোথায়, কার সাথে কি করবে সবটা বলতো আমায়। বছরখানেক আগে আবিদ আমাকে জানায় যে ওর বাবার বন্ধুরা আর চাচা আসছেন দেশে। প্রথমে অবাক না হলেও পরে কৌতূহলবশত হয়ে আমি অনন্তর পরিবারের খোঁজ নিলাম। জানতে পারলাম অনন্তর পরিবার এবং চাচা একই জায়গায় থাকে। এরা যদি আবিদের বাবা মায়ের বন্ধু হয়, তাহলে সেই ট্যুরের পরিকল্পনায় তো এরাও ছিল। বাকিটা না হয় এরা বলুক যে কেন এরা আমাদের সঙ্গে এমন করলো।
শুভ্র আবিদের বাবার মাথার চুল ধরে ঝাঁকি দিতেই উনি আঁতকে ওঠেন। রেগে বললেন, হ্যাঁ, আমরাও মেরেছি ওদের। তোরাও তো মেরেছিস আমার ছেলে অন্তরকে। শুভ্র বন্দুক দিয়ে আবিদের বাবার গালে স্লাইড করতে করতে বলে, আপনারাই যে মেরেছেন সে তথ্য আমাদের জানা আছে। নতুন কিছু বলুন, যেমন কেন মেরেছেন, কি চান। আবিদের মা ক্ষোভে ফেটে পড়ে বললেন, সম্পত্তির জন্য। ওকে ছেড়ে দাও, আমি বলছি সবটা। আমি তুখুরের সৎ বোন হওয়ায় কখনো কোনো কিছু পাইনি, না বিয়ের আগে না বিয়ের পরে। তুখুর আমাদের সব চাওয়া পূরণ করত, কিন্তু এটা তো অন্যায়। আমাদের বাবার সম্পত্তিতে তো আমাদের দুজনেরই সমান অধিকার আছে, তাহলে তুখুর ছেলে বলে ও কেন সবটা পাবে? রোদ্দুর রেগে তেড়ে আসলো। আমার বাবা মা কি দোষ করেছিল? আবিদের মা বললেন, দোষ তো করেছে। তোমার বাবা আর তুখুর দুইজনে ছিল আর্মি, তোমার মা উকিল। তুখুরের সব সম্পত্তির দায়িত্ব ছিল আমাদের, কিন্তু একদিন আরহাম আমাদের সব কথা শুনে ফেলে। ও আমাদের হুমকি দেয় যে আমরা যদি সঠিক পথে না আসি তাহলে ও সবটা তুখুরকে বলে দিবে। তোমাদের মায়ের কোনো দোষ ছিল না, সে আরহামের সঙ্গে ছিল বলেই তাকে মরতে হয়েছিল। তোর এসে নিজের ফুপির গালে চর বসিয়ে দেয়। রাগে সারা শরীরে জ্বলনের অনুভব হচ্ছে। তোর চেঁচিয়ে বলে, সামান্য কিছু সম্পত্তির জন্য তোমরা আমার বাবাকে মেরে ফেললে ফুপি। একবার বাবাকে বলে দেখতে পারতে, আঙ্কেল তো তোমাদের সঠিক পথে আসতে বলেছিল, দাবি সারতে তো বলেনি। শুধু শুধু তোমরা 3টা জীবন শেষ করলে, এর সঙ্গে নষ্ট করলে আরও 5 জনের জীবন। আমি, আম্মু, শুভ, রোদ্দুর, দাদি। আমরা কি দোষ করেছিলাম, কি ভুল করেছিলাম? টাকার লোভে এই এতগুলো জীবন কি তোমাদের চোখে পড়েনি? শুভ্র মিহি কণ্ঠে বলে, রোদ্দুর, তুরকে ওদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে আয়। ওদের হিসাবের খাতা তো আমি বন্ধ করব। অনন্তর মা বাবার কাহিনী শুনবি না? এরা চেয়েছিল সবাইকে শেষ করে শুধু নিজেরা রাজত্ব করবে, মানে যারটা খাবে তার পেটেই পরে লাথি মারবে। ইটস নট এ বিগ ডিল। অ্যান্ড চাচা অবশ্যই নিজের পরিবারের কথাই ভেবেছেন। অনামিকা, আবিদ নিজের ভাই ভাবির কথা ভেবেছেন, তাই তার জন্য কম কষ্টের মৃত্যু ঠিক করেছি। ওদিকে অনামিকা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুভ্র আবিদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে, যেভাবে রোদ্দুর ওর মাথায় আঘাত করেছিল। তোর ক্ষোভে চোখ বুজে আছে। কিছুক্ষণ পর চিৎকার দিয়ে বলে, এভাবে নয়, একেবারে মারুন ওদের। ওদের বিশ্বাস যতবার বাতাসে মিশছে বাতাস তত দূষিত হচ্ছে। এইসব স্বার্থপর লুফি হত্যাকারীদের এতক্ষণ বেঁচে থাকার অধিকার নেই। শুভ্র পিছনে ঘুরে তুরের দিকে তাকায়। তুর হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। শুভ্র স্মিত হেসে সবাইকে গুলি করে। অনামিকা ততক্ষণে নিজের হাত ছাড়িয়ে ফেলেছে। ও পাশ থেকে বন্দুক উঠিয়ে তুরের দিকে তাক করে। আমরা কেউ না থাকলে তুইও থাকবি না, জান। তোকে শেষ করার অসমাপ্ত কাজ আমি শেষ করব। শুভ্র অনামিকার দিকে তাকিয়ে তুরের দিকে তাকালো। অনামিকা ট্রিগার টানছে। তোর রাগী চোখে তাকিয়ে আছে। রোদ্দুর তুরকে নিজের আড়ালে রেখে ওকে আগলে রেখেছে। অনামিকা উচ্চস্বরে ভয়ঙ্কর রূপে হাসে। জানের জন্য নিজের জান দেওয়ার খুবই ইচ্ছে হয়েছে, তাই না রোদ্দুর? তবে তোমার ইচ্ছে পূরণ হোক। আজ শুধু জান নয়, রোদ্দুরও মরবে। অনামিকা ট্রিগার টানা মাত্রই শুভ্র ছুটে এসে রোদ্দুরকে ধাক্কা দেয়। রোদ্দুর তোর দেয়ালের উপর ছিটকে পড়ে। শুভ্রের বুকে গুলি লাগে। অনামিকা আরও 2টো গুলি করে শুভ্রের পেটে, বুকে। শুভ্রের হাত থেকে বন্দুক পড়ে যায়। মেঝে থেকে বন্দুক উঠিয়ে চটজলদি ও অনামিকার কপালের মাঝ বরাবর গুলি করে। অনামিকা তোরকে মারার জন্য আবার বন্দুক উঠালেও হাত থেকে বন্দুক পড়ে যায়। তোর রোদ্দুরকে উঠতে সাহায্য করে। শুভ্রের কাছে যায়। শুভ্র মেঝেতে শুয়ে শীতল চোখে তাকিয়ে আছে। ব্যথা যন্ত্রণার কোনো কষ্ট ওর মাঝে নেই। তোর এসে শুভ্রের মাথা নিচের কোলে রেখে বসে। শুভ্র অস্পষ্ট কণ্ঠে বলে, এটা জেনে খুশি হলাম যে আমি আমার শুভময়ীর কোলে মাথা রেখে মরতে পারছি। শুভময়ী, আমার একটা অনুরোধ রাখবেন। তোমার এই বিষাক্ত অনুরাগের কারণ যখন শেষ, তখন এটাকে শুভময় অনুরাগে পরিণত করবে। আর তোমাদের প্রথম সন্তান যদি ছেলে হয়, ওর নাম শুভব জোহাইর রেখম, আর মেয়ে হলে শুভা ইবনাত রোজাম।
রোদ্দুর আর জানের মেয়ে রোজা, আমি তোমাকে পেলাম না, কিন্তু নিজের কিছু স্মৃতি তো তোমাদের মাঝে রাখতে পারি, তাই না? রোদ্দুর, তোর জানকে নিয়ে ভালো থাকিস। তোর উপর আমার কোনো অভিযোগ নেই। দাদিকে নতুন করে আমার কথা বলার দরকার নেই। তোদের জীবনে অতীত, ভবিষ্যৎ কিংবা বর্তমান কোথাও শুভ ছিল না, আর থাকবেও না। আল্লাহ হাফেজ। 3 বছর পর অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে রোদ্দুর। ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেই রোদ্দুর অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে যায়। নার্স হেসে বলে, ডক্টর রোদ্দুর, আপনার যমজ সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলে বড় এবং মেয়ে ছোট। আপনি ম্যামের কাছে থাকুন, আমরা বেবিকে গোসল করিয়ে তারপর দিচ্ছি। তোর অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানায়। রোদ্দুর তুরির কপালে চুমু দিয়ে বাচ্চাদের দিকে তাকালো। সত্যিই কালো ঘনঘটা সরিয়ে শুভ্রতার প্রকাশ ঘটিয়ে গিয়েছে। বিষাক্ত কালো অনুরাগ সরিয়ে শুভ্র ভালোবাসার সৃষ্টি করেছে। একটা বছরে শুভ্র নিজেকে প্রমাণ করেছে। ওর শুভ্রময়ীর খেয়াল রেখেছে, নিজের পরিবারের খেয়াল রেখেছে, নিজের জীবনের বদলে ওদের ভালো থাকার সুযোগ করে দিয়েছে। তাই শুভ্রর এই উপকারেই তাদের জীবনের নতুন অধ্যায়ের পাতা লিখিত হবে। রোজা শুভ্রবের আগমনে পুরনো স্মৃতির বিসর্জন হবে।